মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। সবাই আসছে ম্যাম আস্তে আস্তে, আসসালামু ওয়েট করি। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, জি আপনি? মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমিও আল্লাহর মতো ভালো আছি। সবাইকে শুভ সকাল। সকাল অনেক আগেই হয়েছে, তারপরও শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ, একটু তোমাদের বন্ধুদের একটু রিসিভ করে নিই, করে তারপরে শুরু করছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সব বাচ্চারা এসে পড়েছে, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। তোমাদের আরেকটা ক্লাস হয়েছে না 10টা বাজে? না ম্যাম। হয়নি? আজকে কি ইউটিউবে ক্লাস আপলোড হয়েছে? জি মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম কমার্সের ক্লাস হয়েছে আজকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? একজন আনমিউট করে বলো। জি ম্যাম। জি মিস শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে অনেকগুলো আলোচনা করতে হবে, শুধু পড়া নিয়ে না, পড়া ছাড়াও। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিবে। সবাই মাইক্রোফোন গুলো একটু মিউট করে দাও, দিয়ে আজকের যে আলোচনা সেটা আমরা চলে যাই। কয়েক মিনিট অপেক্ষা করলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, এখন আমরা আমাদের কাজ শুরু করি। প্রথমে হচ্ছে যে তোমাদের পরীক্ষার একটা রুটিন পেয়েছো? তোমাদের পরীক্ষার? জি ম্যাম। হ্যাঁ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরীক্ষার রুটিন তো পেয়েছো। এখন কথা হচ্ছে যে পরীক্ষার জন্য কিন্তু সিটি সিলেবাস কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এখন আমরা পূজার কারণে এবং বিভিন্ন দেখা যায় যে সপ্তাহে ক্লাসে একটা, তাই না? এই জন্য একটা ক্লাস বাদ যাওয়া মানে কি 15 দিন পরে আবার তোমাদের সাথে সাক্ষাৎ, এসবের কারণে আমাদের সিলেবাসটা কিছুটা বাকি আছে। তো আজকে আমি ঠিক করেছি যে তোমাদের সাথে কয়েকটা জিনিস আলোচনা করবো। প্রথমটা হচ্ছে যে তোমাদের আমি একটা এক্সট্রা ক্লাস নেব। বাংলা ম্যাডাম যে আমরা দুজন আছি, দুজনে এক্সট্রা ক্লাস নেব। আমি আমারটা বলি। এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার বিকাল 3টা বাজে। হ্যাঁ, মানে দুপুরের পরে 3টা বাজে। তো তোমরা ওই সময় অ্যাটেন্ড করতে পারবে তো? না ম্যাম, দুপুরের পরে সমস্যা আছে। সমস্যা আছে? জি মিস পারবো। জি মিস পারবো। মিস পারবো। নো ম্যাম, কালকে 3টা বাজে পারবো না। তাহলে ম্যাম দুই আমার তো একজনের 3টা বাজে প্রবলেম। ক্লাস থাকে। ক্লাস আছে 3টা বাজে, রুকসানা বলছো? জি মিস। ও জি মিস, আচ্ছা, অন্য কোথাও মানে ক্লাস আছে। ম্যাম এই ক্লাসটা আমরা 5টা বাজে করি। 5টা বাজে করবে? ওই সময়টাতে একটা ভেজাল হবে কি, বুঝতে পেরেছো? 5টা থেকে 5:40 মাঝখানে আজান দিয়ে দিবে। হ্যাঁ, তো আজানের ক্লাস ম্যাম 3টার দিকেই করা। মিস 5:20 তো 6টায় আজান করি। দিবে, তখন কিভাবে ক্লাস করব? এটাই বললাম। আচ্ছা, ঠিক ম্যাম আছে। সকালের দিকে নেওয়া যায় না? ইউটিউবে ভিডিও দেখে নিবে। ম্যাম সন্ধ্যার দিকে নেওয়া যায় না? ম্যাম বলো 6টায় ম্যাম। করি। সন্ধ্যার দিকে কোচিং মধ্যরাতে। আচ্ছা শোনো, আমি তোমাদের কাল কি কোনো কলেজের কোনো ক্লাস আছে? এটা বলো, কলেজের কোনো ক্লাস আছে নাকি? নো ম্যাম নেই। নো ম্যাম, কলেজে ক্লাস নেই। আমি ভাবছি কলেজের কোনো ক্লাসের সাথে ক্ল্যাশ হয়ে যায় নাকি, এজন্য এই জন্য জিজ্ঞেস করেছি। না ম্যাম, কালকে কোনো ক্লাস নাই তো কলেজে। আচ্ছা, না অনেকে দেখা যাবে যে সিলেবাস শেষ করার জন্য এক্সট্রা ক্লাস দিতে পারে। কালকে দিনে তোমাদের এক্সট্রা ক্লাস আসবে আমার মনে হয়। এজন্য একটু খেয়াল করো যে তোমাদেরকে ভেবেছিলাম 3টা বাজে, যে ভাত খাওয়ার পরে ওই সময়টাতে সবাই ফ্রি থাকে, এই জন্য ভেবেছিলাম আর কি, খাওয়া দাওয়ার পরে। যাই হোক, তাহলে সকালটাতে অনেকের কাজ থাকে, অনেকে দেরি করে ঘুম থেকে উঠে, ভেবেছিলাম বন্ধের দিনটা তোমাদেরকে রিল্যাক্সে দিতে আর কি। যাক, তাহলে সকালে দিব 10টা জি বাজে। মিস সকালে। জি ম্যাম। ঠিক ম্যাম আছে, আমরা শুক্রবার ক্লাস করি। শুক্রবার ক্লাস পাবে, চিন্তা করো না। শুক্রবার আরেকজনের জন্য বরাদ্দ আছে, এই জন্য আমি বৃহস্পতিবার নিয়েছি। ঠিক আছে,
শুক্রবার দিন তাহলে বৃহস্পতিবার কয়টা বাজে ক্লাস নেবেন? তাহলে কালকে সকাল 10টার দিকে ক্লাস নিব, ঠিক আছে? ওকে ম্যাম। তাহলে কালকে 10টা বাজে তোমাদের সাথে আমার একটা এক্সট্রা ক্লাস হবে। এখন তোমাদের কাছে যে তোমরা বাংলা বইটা কিনেছো, ওই বইটা কেনার পরে সিলেবাস জুমে হবে, জুমে ক্লাস কালকেরটা। হ্যাঁ 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 জুনই হবে। এভাবে যেভাবে এই যে আমরা ক্লাস নিচ্ছি না ওভাবে হবে, শুধু তোমাদেরকে কয়টা থেকে ক্লাস হবে কালকে? কালকে 10টা বাজে ক্লাস হবে। আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে দিব রাতের বেলা, হ্যাঁ? তোমাদের ওই যে মেসেঞ্জার গ্রুপে এখন যেভাবে দেই সেভাবেই ক্লাসটা দিয়ে দেব। যে আবার এই ক্লাসটা ভিডিও আপলোড করা হবে, কিন্তু সরাসরি করলে কি হবে, প্রশ্নটা মানে তোমরা কোনো প্রশ্নগুলো জানতে পারবে, কারণ আমরা দ্রুত সিলেবাসটা শেষ করব। ফার্স্ট ইয়ারে টাইমটা খুব কম থাকে, সেকেন্ড ইয়ারে এই বিষয়গুলো আবার রিভিশন দিতে তোমার ক্লান্ত হয়ে যাবে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে এখন আমরা একটা বিষয় আলোচনা করলাম যে ক্লাস কখন নিব, কালকে সকাল 10টা বাজে। এরপর দ্বিতীয় বিষয়টা হচ্ছে তোমরা যে তোমাদের সিলেবাসটা তোমরা দেখেছো না, এই যে আমি একটা গল্প পড়েছি অপরিচিতা, এটা বাদেও কিন্তু আরেকটা তোমাদের আছে গল্প, বলো তো, প্রবন্ধ। জি ম্যাম আছে। বলতে পারবে কেউ নামটা? বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন। বাংলা নব্য লেখক। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তো সবাই জানো দেখা যাচ্ছে। তাহলে ওই প্রবন্ধটা আছে, এই প্রবন্ধটার জন্য আমার এখন একজনের কাছ থেকে, আমার কাছে প্রবন্ধটা আছে কিন্তু আসসালামু আলাইকুম। আমি চাচ্ছি যে বইয়ে যেভাবে আছে ওটা আমাকে কেউ স্ক্রিনশট দিয়ে শেয়ার করতে পারবে আমার কাছে, আমার ইনবক্সে? আমি একজনকে দায়িত্ব দিলাম। জি ম্যাম, আমি দিই। কে নাম বলো? নওশিন। হ্যাঁ হ্যাঁ নওশিন, তুমি আমার সাথে অ্যাড আছো না? জি ম্যাম। আচ্ছা তাহলে তুমি আমাকে কখন দিবে বলো? ম্যাম আপনার সুবিধা মতো, আমার সমস্যা নেই। তাহলে এই ক্লাসটা করে তুমি আমাকে স্ক্রিনশট তুলে মেসেঞ্জারে দিয়ে দিও, হ্যাঁ? ওকে ম্যাম। বাবা তাহলে কিন্তু আমি তোমার উপর ভরসা করলাম। জি ম্যাম। আর তোমার আইডির নাম কি তাহলে? নামটা নওশিন মুশরাফ লাবিবা। হ্যাঁ, তাহলে তুমি কি করবে, আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিও, ঠিক আছে বাবা? ওকে ম্যাম। আচ্ছা তাহলে দ্বিতীয় প্রসঙ্গটাও গেল। আমাদের বইয়েরটা না? হ্যাঁ তোমাদের বইয়ে একেবারে সব সৃজনশীল সহকারে ছবি তুলে দিবে, ঠিক আছে? মানে ওই প্রবন্ধটা যা যা আছে সম্পূর্ণ ছবি তুলে আমাকে দিবে, ঠিক আছে? মানে আমার কাছে প্রবন্ধটা বই আকারে আছে, মানে ওনার যে সম্পূর্ণ বইটা আছে আর কি, যতগুলো প্রবন্ধ। আচ্ছা আমার তো ওটা দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা এখন পড়ায় চলে যাব। এখনো স্টুডেন্টরা আসছে, এটা একটা প্রবলেম হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমরা সবাই এবার যা যা মাইক্রোফোন মিউট করে দাও। মিস আমাদের নাম রোল কি চ্যাট বক্সে লিখে দিব? হ্যাঁ নামরুল চ্যাট বক্সে লিখে দাও। প্লাস হচ্ছে এখানে সবাই তো লিখেছো, ভেরি গুড, যে তোমাদের নামরুল গুলো আছে এখানে, এগুলো সবই রেকর্ড হচ্ছে। কি বাবা বলো? মিস কালকে যে ক্লাসটা নেবেন আপনি, ওটাও কি দেয়া থাকবে রেকর্ডেড ইউটিউবে? তুমি ক্লাস করতে চাচ্ছ না? না ম্যাম, কালকে একটু আমার প্রবলেম ছিল, তাই যদি আসলে সমস্যা থাকে তাহলে তোমরা ওটা বাদ না, মানে কালকে ক্লাসটা তোমরা ইউটিউবে দেখতে পারো। মিস আমরা লাইভেও ক্লাসটা করি, ইউটিউবেও দিয়ে দেওয়া হোক, তাহলে যাদের সমস্যা থাকবে তারা দেখে নিতে পারবে, আর আমরা যারা লাইভে করবো তারা লাইভে করবে। হ্যাঁ হ্যাঁ আমি ইউটিউবেও দিব, আপলোড দিব পরে, আর লাইভে তো ক্লাস অবশ্যই নিব, ঠিক আছে বাবা? এখন দেখো আমি তোমাদের সাথে যেটা শেয়ার করেছি, দেখো আজকে আমরা পড়াবো হচ্ছে খুব ঝটপট সমাসের দুটো প্রকরণ। তোমাদের সিলেবাসে যে সমাস আছে ম্যাডাম পড়াচ্ছেন আমি জানি, তো ম্যাডামের সাথে কথা বলে আমি এটা ঠিক করেছি। দেখো আজকে আমি তোমাদেরকে দুটো সমাস বাকি আছে, তোমাদের কর্মধারয় তৎপুরুষ, এই দুটো সমাস আমি শেষ করব। তো এটার জন্য অপেক্ষা করছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি মিস। জি মিস। এটা অ্যাডমিট করে নিই, তোমাদের ফ্রেন্ড আসছে এখন। জি মিস দেখা যাচ্ছে। দেখো তোমরা আগে নিশ্চয়ই অন্য সমাসগুলো পড়েছো, যে সমাসগুলো ম্যাডাম পড়িয়েছেন, আমাকে বলেছেন যে এই দুটো আমি পড়াতে, মানে এই দুটো তোমাদের ধরা হয়নি এখনো। আমরা এখন সমাসটা খুব সংক্ষেপে পড়বো, হ্যাঁ? পরবর্তীতে আমরা অনেক সময় পাবো সমাস শেষ করার,
ওই সময় আমরা কি করব, সমাসটা অনেক বিস্তৃতভাবে আলোচনা করব। এখন কর্মধারয় ও তৎপুরুষ, এই দুটো সমাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট সমাস। দেখবে পরীক্ষার মধ্যে যত প্রশ্ন আসে এই দুটো সমাস থেকে ঘুরে ঘুরে প্রশ্ন চলে আসে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা বাংলা সেকেন্ড পেপার ক্লাস। শুনো, তোমাদের কিন্তু বাংলা ক্লাস লেখা আছে, কোনো বাংলা প্রথম দ্বিতীয় লেখা নেই। হ্যাঁ, এটা বাংলা, মানে আজকে আমি সিলেবাস শেষ করার জন্য সমাসে প্রবেশ করেছি, নাহলে আমি প্রবন্ধটা পড়াতাম, যেহেতু তোমাদের সমাজটা কি বাবা। মিস একটা কথা ছিল। বলো বলো। মিস বাংলা সেকেন্ড পেপার কোন বইটা কিনলে ভালো হবে? আমাদের যে দেয়া আছে না তিনটা তালিকায়, ওখান থেকে হায়াত মাহমুদেরটা কিনতে পারো, আবার একজন নিরঞ্জন। আসসালামু আলাইকুম মিস হায়াত মাহমুদের তো ভাষা শিক্ষা, আরেকটা আছে, দুইটা তো এখানে হায়াত মাহমুদ লেখা। দুইটা বই কেন? কারণ একটা হচ্ছে ব্যাকরণ অংশ, একটা ফার্স্ট বইটা কিনতে হবে না? ফার্স্ট বইটা কিনলে ভালো, ওটা না কিনে দ্বিতীয়টা কিনলেও সমস্যা নেই, কারণ ব্যাকরণ কাছাকাছি থাকে এগুলো, বুঝতে পেরেছো? মানে ওখানে ভালো বইগুলোর নামই দেওয়া আছে। আর হায়াত মাহমুদের যে তিনটা বললে এটা একটা সেট, বুঝতে পেরেছো? ওর একটার মধ্যে ব্যাকরণ অংশ থাকে, একটাতে নির্মিত অংশ থাকে, ভাবে করে আছে। ঠিক আছে, আজকে বাংলা অংশটা কি? নির্মিতি মানে হচ্ছে রিটেন, যেমন রচনা লেখো, চিঠি লেখো, দরখাস্ত লেখো। হ্যাঁ, আর ব্যাকরণ মানে হচ্ছে সমাস, বানান, উচ্চারণ। জি মিস, বুঝছি ওটা। ম্যাম তাহলে কোন বইটা কিনলে ভালো হয়? তোমাদের যেটা প্রথমে আছে ওটা কি? ভাষা শিক্ষা বইটা। ভাষা শিক্ষা কার? ওইটাই তো কিনছে। নাম বলো, লেখকের নাম বলো। ব্যাকরণ বই অনেক ভাষা শিক্ষা। হ্যাঁ, সমস্যা হায়াত মাহমুদের বই আমরা পড়াই, বা নিরঞ্জন যে ওনারটাও পড়াই। মানে ওইখানে যে তিনটা বইয়ের নাম দেওয়া আছে না, তোমাদের যে বুক লিস্টে যে নামগুলো দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটা কিনলেই হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? এখন আমাকে একটু দ্রুত পড়াতে দেন, ঠিক আছে বাবা? সবাই একটু মিউট করেন, প্রশ্ন করবে লাস্টে একটু সময় থাকলে আমি সুযোগ দিব। আর তোমাদের সাথে কালকে ক্লাসে তো পাবো, তখনও তোমরা পরীক্ষা নিয়ে প্রশ্ন করতে পারবে। সিলেবাসে যা যা আছে সিটির জন্য, যে দুইটা গল্প, দুইটা কবিতা আর সমাস, এই সব কিছুই তোমাদের সিটিতে থাকবে। বাই চান্স যদি কোনো কারণে কোনো একটা টপিক না পড়ানো হয়, সেখান থেকে প্রশ্ন আসবে না। বুঝতে পেরেছো? ম্যাম আমি বললে একটু ভালো হতো সিটি পড়াটা। কি আবার বললে ভালো হতো ম্যাম, সিটি পড়াটা। আচ্ছা ঠিক আছে, সিটি পড়াটা হচ্ছে তোমাদের সিটি যে সিলেবাসটা আছে না, যে দুইটা গল্প, দুইটা কবিতা আর সমাস, এই পাঁচটা টপিকে থাকবে। হ্যাঁ, এখানে তো পরীক্ষা তো 20 মার্কের পরীক্ষা হবে। হ্যাঁ, 20 মার্কস হবে, যেভাবে লেখা আছে রুটিনে ঠিক সেভাবেই হবে। ঠিক আছে, তোমাদের এগুলা থেকে 20 মার্কের মিস হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলা থেকে, বাইরে থেকে কিছু হবে না। আমরা সিটি সিলেবাস সম্পূর্ণই ফলো করব। যদি বাই চান্স কোনো কারণে একটা ক্লাস, মানে কোনো কারণে একটা টপিক না পড়ানো হয় অথবা কম পড়ানো হয়, ওটা আমরা প্রশ্নে দিব না। ঠিক আছে, পড়ার বাইরে থেকে কিছু আসবে না, যা পড়াবো তার মধ্যে। হ্যাঁ, এমসিকিউ থাকবে, ওটা নিয়ে তোমাদের কালকে ক্লাসে আমি বলবো। বুঝতে পেরেছো? কালকে ক্লাসে আমি পরীক্ষা নিয়ে লাস্ট একটা ফাইনাল কথা জানাবো। ঠিক আছে বাবা? আমাদের সাথে আরেকটা কোন তোমাদের কবিতা অপরিচিত? হ্যাঁ, পরীক্ষায় কোন দুইটা গল্প? অপরিচিতা আর এই যে অপরিচিত কবি। অপরিচিত তো গল্প, আর কবিতা দুইটা আছে। অপরিচিত গল্প আছে, একটা প্রবন্ধ তো আছে, যে বললাম কালকে পড়াবো, যে বাংলা নব্য লেখক যারা আছে তাদের প্রতি নিবেদন। বুঝতে পেরেছো? আর কবিতা বিবেচনের প্রতি মেঘনাদ, বিবেচনের প্রতি মেঘনাদ, আর একটা সোনার তরী, আর সমাস। আর সমাস থেকে যেভাবে আমরা পড়াচ্ছি, মানে প্রত্যেকটা প্রকরণের ভিতরে না ঢুকে শুধু প্রকারগুলো কাকে বলে, হ্যাঁ, যেভাবে পড়াচ্ছে ঠিক সেভাবে প্রশ্ন আসবে। কারণ সমাস কালকে ক্লাসটা কি 10টা বাজে হবে? হ্যাঁ, কালকে 10টা বাজে হবে। আমি লিংক শেয়ার করে দেবো তোমাদের, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার একটু সবাই মিউট করো, আমি পরীক্ষা নিয়ে কালকে তোমাদের সাথে কথা বলবো। আজকে আর প্রশ্ন জিজ্ঞেস করো না। ম্যাম আমাদের আজকে পরীক্ষা। কি বললে বাবা? কালকে তো ক্লাস নিব, পরীক্ষা না। সবাই মিউট করো তো একটু বাবা। কি অবস্থা? জি ম্যাম। ঠিক আছে, এখন দেখো আমরা পড়ায় চলে যাচ্ছি। কর্মধারয় সমাস আগে আমরা দেখব। কি পরীক্ষা কবে? পরীক্ষা তোমাদের রুটিন দেওয়া হয়েছে বাবা, একটুখানি তোমরা ফলো করো। মেসেঞ্জার গ্রুপ যে আছে ওখানে তোমাদের রুটিন দেওয়া হয়নি? বাংলা আমাদের 6 তারিখে। 6 তারিখ। বাংলা এর আগে কি আপনি আরেকটা এক্সাম নেবেন?
না না কোনো নাকি এক্সাম ওইটাই নিব না, ফায়দা? ওইটাই প্রথম exam। ম্যাম আমরা পড়া শুরু করি মানে মিস আপনি পড়া শুরু করে দেন, টাইম অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। সেটাই বলছি, দেখো আমি বলছি যে আগামী ক্লাসে প্রশ্ন আমি বলবো, পরীক্ষা ব্যাপারে বলবো। আর কেউ প্লিজ কোনো কোয়েশ্চেন করো না প্লিজ। হ্যাঁ সবাই মিউট করো, আমি দ্রুত একটু আগাচ্ছি। দেখো কর্মধারয় সমাস কি? সমাসটা আমরা পড়েছি যে যখন অনেকগুলো পদ মিলে সংক্ষেপে একটা পদের সৃষ্টি হয়, এটাকে বলা হয় সমাস। তোমরা ম্যাডামের কাছে নিশ্চয়ই পড়েছো। আমরা এখন সরাসরি চলে যাব কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাস হচ্ছে এমন একটা সমাস যেখানে একটা বিশেষের সাথে একটা বিশেষণের সমাস হয়। মানে এমন দুটো শব্দ থাকবে যার মধ্যে একটা বিশেষ্য আর একটা বিশেষণ বা বিশেষণ জাতীয়, মানে কোনো দোষগুণ অবস্থা বোঝায় এমন জাতীয় শব্দ আসে। এই কর্মধারয় সমাসে একটা বৈশিষ্ট্য হচ্ছে পরপদের প্রাধান্য থাকে। হ্যাঁ, আমরা জানি যে একটা সমাসে দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এক একটা সমাসে এক এক পদের প্রাধান্য থাকে। এই যে আমাদের কর্মধারয় সমাস, এটাতে কি করে? পরপদটাকে প্রাধান্য দেয়। আমি উদাহরণ দিচ্ছি, দেখো তোমরা একটু খেয়াল করো। নীল যে আকাশ, নীল আকাশ, এখানে নীল একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এই একটা বিশেষণ আর একটা বিশেষ্য দুটো মিলে একটা সমাস হয়েছে। এবং নীল আকাশ বলতে কিন্তু আমরা আকাশকেই বুঝি, কিন্তু আকাশের একটা কালার বুঝছি। এখানে আকাশটাই মুখ্য, কালারটা মুখ্য না। যেহেতু আকাশটার এখানে গুরুত্ব পাচ্ছে বেশি, তাই নীল আকাশটা হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে তোমাদেরকে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবেই প্রশ্ন আসবে, কোনো ভিতর থেকে খুঁটে খুঁটে আসবে না, কারণ ওই পর্যন্ত আমরা ভিতর পর্যন্ত পড়াচ্ছি না, এখনো পড়াবো আরো পরে। ঠিক আছে? তাহলে কর্মধারয় সমাস আমরা সংজ্ঞা দেখলাম যে একটা বিশেষ্য থাকবে, একটা বিশেষণ থাকবে এবং পরপদের প্রাধান্য থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষার প্রশ্ন আসে। যে মানে যে কোনো ভর্তি পরীক্ষা তোমরা যাবে না এইচএসসি পরীক্ষার পরে, তখন দেখবে যে ওখানে লেখা আছে যে পরপদের প্রাধান্য থাকে কোন সমাসে। অনেকগুলো সমাসে থাকে, এর মধ্যে একটা হচ্ছে কর্মধারয় সমাস। এরপরে দেখো আমরা দেখছি কয় প্রকার। অনেকে বলে 5 প্রকার, অনেকে বলে 4 প্রকার, কিন্তু প্রধানত হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক। 4টা কর্মধারয় সমাস আছে। এবং পরীক্ষাতে যত প্রশ্ন আসে এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই যে 4 প্রকারের মধ্যে দুটো আছে উপমান উপমিত, এখান থেকে অনেক প্রশ্ন আসে। মানে কর্মধারয় থেকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কর্মধারয়, এখান থেকে অনেক প্রশ্ন আসে। একটু খেয়াল করো, আমরা সংক্ষেপে যতটুকু পারি আজকে পড়াবো। মধ্যপদলোপী কি? নামের মধ্যে কিন্তু উত্তর দেওয়া আছে। আমরা জানি যে সমাসে একটা থাকে পূর্বপদ, একটা থাকে পরপদ। পূর্বপদ আর পরপদের মাঝখানের অংশকে বলা হচ্ছে মধ্যপদ। এই যে মধ্যপদকে লোপ করে যে সমাস হয় সেটাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ সমাসটা মধ্যে যদি দেখো যে মধ্যপদটা লোপ পেয়েছে, হ্যাঁ, এবং পরবর্তী অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাহলে বুঝবে যে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন আমরা যে বলি সিংহাসন, এটা বোঝাই কি? বুঝি যে এমন একটা আসন যেটার মধ্যে সিংহের ডিজাইন করা আছে। হ্যাঁ, মানে খুব বড় সড়ো আসন বোঝাতে আমরা এটা ব্যবহার করি। এই আসনে এখানে কিন্তু সিংহাসন শব্দটা বলার পরে তোমরা কি বুঝো? আসনকে বুঝো না সিংহকে বুঝো বলো তো? মিস আসনকে। হ্যাঁ, এমন একটা আসন যেটা সিংহ চিহ্নিত, মানে এটা আসনকে যেহেতু গুরুত্ব দিয়েছে, তার মানে পরপদকে গুরুত্ব দিয়েছে এবং মাঝখানের অংশ চিহ্নিত, এই অংশটা বাদ দিয়েছে আমরা, এটার নাম হচ্ছে মধ্যপদ কর্মধারয়। একটু একটু মিউট করো তো বাবা সবাই, একটু কিছুক্ষণ আগে যেভাবে সবাই করে রেখেছিলে খুব ভালো হচ্ছিল সবার পারফরমেন্স। হ্যাঁ, এবার ঠিক আছে। এরপর দেখো আমি মাঝখানে উপমান আর উপমিত না লিখে রূপক লিখেছি, কারণ উপমান আর উপমিতটা তোমাদের একটু বুঝিয়ে বলবো তো আলাদা করে, এই জন্য। রূপকটা কি? আমরা অনেক সময় দেখি না যে দুটা বস্তুর মধ্যে তুলনা হয়, যেমন অনেক সুন্দর মুখ দেখে আমরা কি বলি? যে চাঁদের মতো মুখ, তুলনা করি না? এই যে তুলনা, দুটা বস্তুর মধ্যে যখন তুলনা করা হয় তখন যার সাথে তুলনা করা হয়, মনে করো চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, তখন চাঁদকে আমরা বলবো উপমান। আর যেহেতু চাঁদের সাথে মুখকে তুলনা করা হচ্ছে, মুখ হচ্ছে উপমেয়। তোমরা খাতায় লিখতে পারো এই কথাটা, যে উপমান হচ্ছে যার সাথে কোনো কিছু তুলনা করা হয়। এই শব্দগুলো তোমরা জানতে হবে, কারণ তোমরা যখন রূপ কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস আর উপমিত কর্মধারয় সমাস পড়বে, তখন এই সংজ্ঞাটা তোমাদের জানতে হবে। এই জায়গায় সবাই প্যাচ লাগিয়ে ফেলে যে যখন আমরা দুটো বস্তুর মধ্যে তুলনা করি তখন কোনটা উপমান আর কোনটা উপমেয়। ঠিক আছে? যাকে আমরা তুলনা করি সে হচ্ছে উপমেয় এবং যার সাথে তুলনা করি সে হচ্ছে উপমান। এখানে চাঁদ হচ্ছে উপমান এবং মুখটা হচ্ছে উপমেয়। বুঝতে পেরেছো? আবার
বিভিন্ন উদাহরণ আছে, বলে যে দেহ লতা, হ্যাঁ লতার মতো দেহ, এই যে লতা এটা হচ্ছে উপমেয়, আর যাকে তুলনা করা হচ্ছে দেহকে, দেহ হচ্ছে দেহ হচ্ছে উপমেয় আর লতা হচ্ছে উপমান, যেহেতু তার সাথে তুলনা করা হচ্ছে। তোমাদের মধ্যে কে উপমেয় আর উপমান বুঝতে পারেন না আমাকে একটু বলো। এই শব্দ দুটোর সংজ্ঞা বুঝতে হবে, তাহলে আমি তোমাদের রূপক পড়ানো শুরু করবো। সবাই বুঝতে পেরেছো উপমান কি? আরেকবার একটু ম্যাম বলে দিন। সংজ্ঞাটা আরেকবার বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এখনো রূপকে প্রবেশ করিনি, আমি তোমাদেরকে দুটো জিনিসের নাম বলছি, যেমন তোমরা বিভিন্ন জিনিসের নাম জানো না যে এটা মানে এটা, দুটো শব্দের অর্থ বলছি। একটা শব্দ হচ্ছে উপমান, যে বস্তুর সাথে কোনো কিছু তুলনা করা হয়, হ্যাঁ মানে কোনো কিছু তুলনা করে আমরা যে বস্তুটার সাথে, হ্যাঁ বলি না ওর মনটা আকাশের মতো উদার, এই যে আকাশ এটাই হচ্ছে উপমান, বুঝতে পেরেছো? যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়। মনটা হচ্ছে উপমেয়, হ্যাঁ চার মুখের মধ্যে চারটা হচ্ছে উপমান আর মুখটা হচ্ছে উপমেয়। তোমরা খালি লেখো যে উপমান মানে হচ্ছে যার সাথে তুলনা করা হয়, আর উপমেয় মানে হচ্ছে যাকে তুলনা করা হয়। বুঝতে পেরেছো? লিখেছো তোমরা খাতায় লিখতে হবে, কিন্তু এগুলা মুখে মনে রাখার মতো জিনিস। এবং নিচে আরেকটা জিনিস লিখবে, সেটা হচ্ছে সাধারণ গুণ। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 3টা পয়েন্ট জানতে হবে তোমাদের, জানতে পারলে তোমরা কর্মধারয় সমাজ সম্পর্কে অনেক ভালো একটা মানে আইডিয়া থাকবে তোমাদের। এটার মধ্যে দুটো তো আমি বলেই দিলাম, সবাই একটু মাইক্রোফোন মিউট করো। একটা হচ্ছে উপমান, একটা হচ্ছে উপমেয়, এবং তৃতীয়টা হচ্ছে সাধারণ গুণ বা বৈশিষ্ট্য। উপমেয়টা একটু আরেকবার বুঝালে ভালো হয়। উপমেয় হচ্ছে যাকে তুমি তুলনা করো, মানে দুটো জিনিসের মধ্যে আমরা তুলনা করি না, যে ওর চোখটা একদম পটল চেরা চোখ, পটলের মতো চোখ, তো তুলনা করলে কাকে? চোখকে। কার সাথে করলে? পটলের সাথে। যে পটল এটা হচ্ছে উপমান, আর উপমেয় হচ্ছে চোখ। বুঝতে পেরেছো? যাকে তুলনা করলাম সে হচ্ছে উপমেয়, যাকে তুলনা করবো সেটা হচ্ছে উপমেয়, আর যার সাথে তুলনা করবো উপমান। হ্যাঁ ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে সাধারণ গুণ বা বৈশিষ্ট্যটা লেখো। সাধারণ গুণ বা বৈশিষ্ট্য কি? আমরা যে দুইটা বস্তুর মধ্যে তুলনা করি, নিশ্চয়ই এমন কোনো গুণ আছে এটার মধ্যে যে জন্য আমরা তুলনা করি। কাউকে যদি আমরা বলি চাঁদ মুখ, কেন বলি? নিশ্চয়ই তার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল, তাই না? চাঁদের মতো সুন্দর, মানে চাঁদের সৌন্দর্যের সাথে তুলনা করলাম, মানে এমনি তো তুলনা করলাম না যে চাঁদ একটা জিনিস আর মুখ একটা জিনিস, কোনো মিল নেই, কোনো কিছুতেই তুলনা হয় না, তারপরে লিখে দিলাম, তা না। দুটা বস্তুর মধ্যে যে গুণের ভিত্তিতে তুলনা করা হয়, গুণটাকে বলা হয় সাধারণ ধর্ম। তোমরা লিখতে পারো যে যেই গুণটি দিয়ে তুলনা করা হয়, সাধারণ ধর্মের বা গুণের পাশে লিখতে পারো যে যেই গুণটির সাথে তুলনা করা হয়, মানে যে গুণটির কারণে তুলনা করা হয়। হ্যাঁ, যেমন কাউকে যদি আমি বলি যে কাজল কালো চোখ, কি মিল এটার মধ্যে? যে কাজলের মতো কালো, কাজল যেমন কালো, চোখের মণিটাও তেমন কালো, কোনো একটা মিল তো আছে, নাহলে তো আমি কাজলের সাথে চোখকে তুলনা করতাম না, তাই না? আবার যে বললাম দেহ লতা, লতা যেমন একদম মানে কোনো মোটা না কিছু না, খুব সুন্দর একটা গঠন, তেমন দেহ যদি সেরকম হয় তখন সেটাকে দেহলতা বলি। তার মানে কোনো একটা গুণ তো আছে যার কারণে আমরা দুটোকে তুলনা করলাম। তাহলে লেখো যে যেই গুণের কারণে তুলনা করা হয় সেটা হচ্ছে সাধারণ ধর্ম। বুঝতে পেরেছো? তিনটা সংজ্ঞা তোমরা জানলে, তিনটা জিনিসের সংজ্ঞা তোমরা জানলে। এখন আমি তোমাদেরকে রূপ, উপমান কর্মধারয় সমাস আর উপমিত কর্মধারয় সমাস পড়াবো। রূপটা কি? যেই যে দুটা বস্তুর মধ্যে তুলনা করা হয় না, এই যে উপমেয় আর উপমান, এটা এতটাই মানে তুলনা করা হয় যে মনে হয় দুটা একই জিনিস। এটাকে বলা হবে রূপক কর্মধারয় সমাস। এটা চেনার আরেকটা উপায় আছে, এটার ব্যাস বাক্যে রূপ থাকে, যে রূপ দেখো ভাঙার পরে মাঝখানে রূপ থাকে ব্যাস বাক্যে। আর আরেকটা উপায় আছে, সবগুলাতে রূপ থাকবে না ম্যাম? মানে 99.99% রূপ থাকবে, আনকমন কিছু থাকতে পারে, ব্যাকরণ অনেক সময় আনকমন কিছু হয়, কিন্তু আমি দেখিনি নর্মালি রূপ থাকে, ঠিক আছে? মানে ব্যাস বাক্যে রূপ থাকবে। এবং এই যে এখানে বলতো ক্ষুধা নল, হ্যাঁ ক্ষুধা রূপ অনল, এখানে এত ক্ষুধা লেগেছে যে মনে হচ্ছে পেটের মধ্যে আগুন জ্বলছে, হ্যাঁ তো এইখানে বলতো কোনটা উপমান এবং কোনটা উপমেয়? ম্যাম অনল মানে কি? আগুন, আগুন। ওকে ম্যাম। এখন বলো এটা কে বলতে পারবে? অনল, উপমান হচ্ছে অনল, উপমান হচ্ছে অনল, আর উপমান হচ্ছে ক্ষুধা। হ্যাঁ ভেরি গুড, প্রায় সবাই বুঝতে পেরেছো, ধন্যবাদ। এখানে উপমেয় মানে যাকে তুলনা করা হয়েছে সে হচ্ছে ক্ষুধা, তাই না? আর যার সাথে তুলনা করা হচ্ছে আগুনের সাথে, তার মানে সে হচ্ছে উপমান।
এই দুটা এতটা এক হয়ে গিয়েছে মনে হচ্ছে পেটের মধ্যে আগুন জ্বলছে। হ্যাঁ, দুটা একটা শব্দে পরিণত হয়েছে। এই জন্য এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এটাকে চেনার আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে তোমরা দেখবে তুলনার মধ্যে একটা কি থাকবে জানো, অ্যাবস্ট্রাক্ট নাউন, বা যেটাকে মানে তোমরা ধরতে পারো না, যেটা হলো অনুভূতি। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, যাকে আমরা ধরতে পারি না। যেমন ক্ষুধা, একে তুমি ধরতে পারো, একে কিন্তু অনুভব করতে পারো। রাগ, হ্যাঁ, অনেক বলে ক্রোধানো, মানে এমন রাগ উঠেছে পুরো আগুনের মতো জ্বলছে। এই যে ক্রোধ, এটাকে আমরা ধরতে পারি। মন মাঝিও কিন্তু একটা রূপক কর্মধারয় সমাস। কেন? কারণ মনকে আমরা ধরতে পারি না। হ্যাঁ, এই মন, বুঝতে পেরেছো? এই যে কর্মধারয় সমাস, তাহলে আমরা কয় ভাবে চিনতে পারবো? একটা হচ্ছে শব্দটা দেখবো যে এখানে তুলনা হচ্ছে, তুলনা হয়ে এমন মিলি হয়ে গিয়েছে মনে হচ্ছে দুটা একই শব্দ। হ্যাঁ, মানে ক্ষুধা এত লেগেছে মনে হচ্ছে আগুনে পরিণত হয়েছে পেটটা। তারপরে মাঝখানে রূপ থাকবে, এবং এখানে একটা শব্দ এমন থাকবে যেটা হচ্ছে মানে অনুভব করা যায়, হ্যাঁ, কিন্তু স্পর্শ করা যায় না। যেমন ক্ষুধা, হ্যাঁ, যেমন ক্ষুধা নামের মধ্যে ক্ষুধাকে আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরেরটায়, উপমান কর্মধারয় সমাস। এই উপমান কিন্তু আবার ওই উপমান মনে করো, ওটাও আমি তোমাদেরকে বুঝিয়েছি যে উপমান কি, উপমেয় কি। দুইটা আলাদা না? কোনটা? এই যে আগের উপমানটা, হ্যাঁ, ওটা হচ্ছে একটা জিনিসের সংজ্ঞা। ঠিক আছে, আর এখানে উপমান কর্মধারয় সমাস একটা সমাসের নাম থাকে না, একটা মানুষের নামও একটা জিনিস হতে পারে। আবার অনেকে, যেমন কাজল শব্দটা দেখো, কাজল কিন্তু একজন ব্যক্তির নাম হতে পারে, আবার একটা বস্তুর নাম হতে পারে, হয় না? তেমন এখানে উপমানও একটা সমাসের নাম। একটু লক্ষ্য করো, সময় খুবই কম। হ্যাঁ, উপমান কি? যখন তুলনা করার সময় কি হবে, বৈশিষ্ট্যটা থাকবে। যেমন বললাম না, একটা বৈশিষ্ট্য থাকবে, সাধারণ গুণটা উল্লেখ থাকবে, আর কি হবে, যেই বস্তুর সাথে তুলনা সেই বস্তুটা উল্লেখ থাকবে। তোমরা খাতায় একটা জিনিস লেখো, সুবিধা হবে। লেখো উপমান কর্মধারয় সমাস। এটা লিখে পাশে লিখো যে উপমান প্লাস ধর্ম। উপমান প্লাস ধর্ম মানে যার সাথে তুলনা করা হয় সে থাকবে, আর যদি ধর্মটা থাকবে, এই দুটা শব্দ থাকলে বুঝতে পারবে এটা হচ্ছে উপমান। বলবেন? হ্যাঁ বাবা, বলছি বলেন। সেটা হচ্ছে যে উপমান কর্মধারয় সমাসের পাশে তোমরা লিখবে যেখানে যার সাথে তুলনা করা হয় অর্থাৎ উপমান, সে থাকবে, আর ওই ধর্ম, আর যে গুণটা দিয়ে তুলনা করা হয় গুণটা বা ধর্মটা, বৈশিষ্ট্যটা, ওটা থাকবে। বুঝতে পেরেছো? মানে দুটা বস্তুর মধ্যে তুলনা না, দুটা বস্তু থাকবে না, একটা বস্তু থাকবে আর একটা গুণ থাকবে। যেমন দেখো, মিশ কালো, তুষার শুভ্র। তুষার কিন্তু একটা বস্তুর নাম, হ্যাঁ, শুভ্র হচ্ছে একটা বৈশিষ্ট্য, শুভ্র মানে সাদা। তাহলে এটা কি একটা গুণ না? রং কিন্তু একটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। তাহলে একটা গুণ আছে আর একটা বস্তু আছে, এটা দেখলে বুঝবে এটা উপমান। এখানে দুইটা বস্তুই থাকবে না। যেমন চাঁদ মুখ, আমি বললাম চাঁদ মুখ কিন্তু উপমান না, এখানে দুইটা বস্তু উল্লেখ আছে। দুইটা বস্তু উল্লেখ থাকলে এটা উপমান হবে না। একটা বস্তু উল্লেখ থাকবে যার সাথে তুলনা করা হয়, এবং যে গুণটার দ্বারা তুলনা করা হয় গুণটা থাকবে। মনে করো কারো চুল এত সাদা, বললো যে আরে তোমার চুল তো তুষার শুভ্র, এখন তুলনা করেছে তুষারের সাথে, মানে তুষার মানে কি, যে বরফ। হ্যাঁ, বরফের সাথে তুলনা করেছে, সেটা উল্লেখ আছে, এবং তুষারের মতো শুভ্র মানে কালারটা উল্লেখ আছে, কিন্তু কি এটা আমি উল্লেখ করিনি, চুল লিখিনি যে তুষার শুভ্র চুল, মানে বস্তুটা উল্লেখ করিনি যাকে তুলনা করলাম। একটা বস্তু আছে, একটা গুণ আছে, তাহলে বুঝবে এটা উপমান কর্মধারয় সমাস। উপরের উদাহরণটা দেখো, মিশ কালো, এটাকে ভাঙলে হয় মিশির ন্যায় কালো। মিশি মানে কি জানো? তামাককে পোড়ালে যে অবস্থাটা হয় না, তামাক পুড়িয়ে গেলে অনেক মানে কালো একটা রং ধারণ করে, ওই বস্তুটাকে বলা হয় মিশি। মিশির মতো কালো যদি কারো চুল হয়, তখন বলে না আরে বাবারে মিশ কালো চুল। এই যে মিশ কালো, এই শব্দটা হচ্ছে উপমান। এর কারণ হচ্ছে একটা বস্তু আমি উল্লেখ করেছি মিশি, মানে যার সাথে তুলনা করা হয়, এবং একটা গুণ উল্লেখ করেছি বা বৈশিষ্ট্য উল্লেখ করেছি। সরাসরি বস্তুটা উল্লেখ করে দিই। মিশির মতো কালো কি, চোখ না চুল, নাকি গায়ের রং, নাকি জামার রং, কিছু কিন্তু উল্লেখ করে নেবে, বস্তুটা আমি উল্লেখ করে নিই। বুঝতে পারছো তোমরা? উপমানটা চিনতে পারলে খুবই সহজ। যার সাথে তুলনা করা হয় সে থাকবে আর একটা গুণ থাকবে, তাহলে এটা উপমান। বুঝতে পেরেছো? দুইটা বস্তুই উল্লেখ থাকবে না। কে বুঝতে পারোনি বলো এখন? সবাই বুঝতে পেরেছো? মিস আবার একটু বললে ভালো। দুইটা বস্তুর মধ্যে তুলনা করলে তখন আমরা ওটাকে একটা সমাসের নাম দিই। এখন আমরা যখন উপমান কর্মধারয় সমাস চিহ্নিত করব, তখন দেখব যে দুইটা বস্তুর মধ্যে
একটা বস্তু উল্লেখ থাকবে, মানে যার সাথে তুলনা করা হয় সে উল্লেখ থাকবে, কিন্তু যাকে তুলনা করা হয় সে উল্লেখ থাকবে না। যে বৈশিষ্ট্যের কারণে তুলনা করা হয় সেটা উল্লেখ থাকবে। যেমন মিশ কালো চুল না লেখা আমি শুধু মিশ কালো লিখেছি, এখন যাকে তুলনা করলাম তাকে তো আমি এখানে উল্লেখ করিনি। হ্যাঁ, চেনার সবচেয়ে সহজ উপায় হলো তোমার ভালো করে শব্দটা দেখবে কি দুটা বস্তুই কি আছে যে দুটা তুলনা করা হয়, কই দুটা বস্তু তো নাই। তুষার শুভ্র, একটা বস্তু আছে তুষার, আর শুভ্র তো কোনো বস্তু না, এটা হচ্ছে রং সাদা। তাহলে তুষারের মতো সাদা এটা আছে, কি সাদা এটা নেই, যেহেতু নেই তার মানে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আমরা এগুলো আরো ডিটেলসে পড়বো, এটা যদি জানো একটা ক্লাস শুধু লাগে মধ্যপ্রতিলোপী কর্মধারয় উপমান উপমিত আর রূপকের জন্য, কিন্তু আজকের ক্লাস আমাকে দ্রুত শেষ করতে হচ্ছে, ঠিক আছে। উপমানটা তোমরা শুধু মনে রাখবে একটা বস্তু থাকবে যার সাথে তুলনা করা হয় প্লাস গুণ থাকবে, এই দুটো দেখলেই বুঝবে এটা উপমান কর্মধারয় সমাস। এখন তোমরা খুব সহজে উপমিত বুঝতে পারবে, কারণ কি উপমিতটা এটা ঠিক বিপরীতটা। হ্যাঁ মিস বলো। মিস আমাদের বাংলা সেকেন্ড পেপার সিটি সিলেবাস কি? সমাস, শুধু সমাস। সমাস। হ্যাঁ, এখন একটু শোনো উপমিতটা কি। এই যে একটু আগে আমি বললাম যে উপমানে শুধু গুণটা থাকবে, কিন্তু উপমিততে গুণ উল্লেখ থাকবে না থাকবে ব্যাপার না। উপমিততে দুইটা বস্তুই উল্লেখ থাকবে, তোমরা চিনার জন্য লিখতে পারো বস্তু প্লাস বস্তু, মানে যেই দুইটা তুলনা দুইটাই উল্লেখ থাকবে, বুঝতে পেরেছো। যেমন দেখো মুখ ও চন্দ্র, মানে মুখটা হচ্ছে চন্দ্রের ন্যায়, দুইটা বস্তুর মধ্যে তুলনা হচ্ছে, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে চাঁদ। মানে আমি কি দুইটাই তুলনা উল্লেখ করেছি না এখানে? যদি দেখো যে সমাস নির্ণয় করতে গিয়ে তুলনা হচ্ছে এবং তুলনার দুইটা বস্তুই উপস্থিত, তাহলে এটার নাম হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আর যদি আমি বলতাম চন্দ্র আলো, তাহলে এটা কিন্তু উপমিত হতো না, এমন কোনো শব্দও নেই, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। যদি আমি বলতাম চন্দ্র আলো অথবা চন্দ্র শুভ্র, তখন তোমরা দেখতে যেখানে চাঁদের সাথে কার তুলনা করেছে সে তো নেই। যদি তুলনার বস্তুটা উল্লেখ থাকে, মানে উপমান উপমেয় দুইটাই উল্লেখ থাকে, তাহলে সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। যেমন দেখো পদ্ম ম্যাম আঁকি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বাবা। ম্যাম আমাদের কি মানে যখন পরীক্ষার হলে আমরা যখন পরীক্ষাটা দিব ম্যাম, তখন কি ম্যাম আমাদের কোশ্চেনের মধ্যে এগুলো সব শোনো, সাংস্কৃতিক ভাষায় লেখা থাকবে? শোনো আমি তোমাদেরকে পরীক্ষা নিয়ে কালকে বলবো বাবা, আজকে একেবারে 6 নো মিনিট নো টাইম ম্যাম আছে। সেটা বলছি না ম্যাম, আজকে আমরা যখন পড়ছি ম্যাম এখানে অনেক কিছু ম্যাম সংস্কৃতিতে লেখা আছে ম্যাম, যেটা ম্যাম সবকিছুর মিনিং আমরা বুঝি না, কিন্তু ম্যাম তোমাদেরকে পরীক্ষাও কি অপশন দেওয়া এরকমই দেওয়া থাকবে, থাকবে? অপশন দেওয়া থাকবে এবং যেভাবে দেওয়া আছে ওভাবেই পড়তে হবে। যেমন মুখচন্দ্র পদ্ম আঁকি, যেভাবে শব্দগুলো দেওয়া আছে ওভাবেই পড়তে হবে, এটা চেঞ্জ করা ম্যাম যাবে না। আমাদের কি পদ্ম আঁকি আসবে, সেটা দিয়ে আঁকি পদ্মে নেই এটা করতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, ভাঙতে হবে আঁকি পদ্মের নেই। হ্যাঁ আচ্ছা এখন দেখো পদ্মের মতো চোখ, এখন দুইটা বস্তু উল্লেখ আছে না বলো, যেহেতু দুইটা বস্তু উল্লেখ জি আছে ম্যাম। এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তোমরা একটু মনে রেখো যে যদি একটা বস্তু থাকে আর গুণটা উল্লেখ থাকে সেটা উপমান কর্মধারয় সমাস, আর একটা বস্তু প্লাস আরেকটা বস্তু দুটাই উল্লেখ থাকে, মানে যাদের দুজনের মধ্যে তুলনা সেই দুজনই যদি উপস্থিত থাকে তাহলে তাকে আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। এটা কিন্তু বুঝতে পারলে খুব সহজ। কেন তোমরা খেয়াল মনে হয় যে তাড়াতাড়ি করছো তো আমি এই জন্য তোমাদের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কর্মধারয় সমাসের 4টা প্রকরণ দেখলাম। একটা হচ্ছে মধ্যপদলোপী, যেখানে মাঝখানে পদটা লোপ পাবে। একটা হচ্ছে রূপক, যেখানে দুইটা একই শব্দে পরিণত হবে এবং মাঝখানে রূপ থাকবে ভাঙার পরে, এবং এমন একটা শব্দ থাকবে যেটাকে আমরা স্পর্শ করতে পারবো না, অনুভব করতে পারবো। উপমান দেখলাম এমন যে দুইটা বস্তুর মধ্যে তুলনা তো আছে, কিন্তু যার সাথে তুলনা সে উল্লেখ আছে আর গুণটা আছে, মানে দুইটা বস্তু উল্লেখ না যদি দেখো তাহলে উপমান কর্মধারয় সমাস। আর যেখানে দেখবে তুলনার দুইটা বস্তু উপস্থিত তখন বলবে এটা উপমিত কর্মধারয় সমাস। এরপরে ম্যাম এটা বুঝলাম না, আরেকবার একটু ম্যাম। তো 4 মিনিট আছে, ম্যাম আমি এটা আরেক তৎপুরুষটা একবার বলে নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ম্যাম। তৎপুরুষটা আমি এত প্রকরণ পড়াবো না। তৎপুরুষ হচ্ছে এমন সমাস যেটাতে পরপদের অর্থ প্রাধান্য পায়, কর্মধারয় কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যখন দুইটা পদের মধ্যে থেকে আমরা সমাস করি না, তখন পূর্ব পদটাতে কি হয়, বিভক্তির লোপ পায়। এটাই হচ্ছে মেইন বৈশিষ্ট্য। তৎপুরুষ সমাসকে তোমরা লিখতে পারো খাতায় যে বিভক্তি লোপ পায়, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন তোমাদের মনে আছে কারক বিভক্তি পড়েছিলে ছোট ক্লাসে? কারক বিভক্তি, ওই বিভক্তি কি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থ পড়েছিলে না? ওই কে দ্বারা দিয়া কর্তৃ হইতে থেকেছে পড়েছো না? র এর ষষ্ঠী বিভক্তি। এই বিভক্তি লোপ পেয়ে যদি কোনো সমাস হয় তাহলে সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। যেমন নবীন বরণ, দেখো নবীন কে বরণ,
এখানে কে কে আমরা কি করলাম, লোপ করলাম না? শব্দটা হলো নবীন বরণ। কে কিন্তু কি হলো, দ্বিতীয় বিভক্তি না, এটা যেহেতু লোপ পেয়েছে সেহেতু এটা হচ্ছে একটা তৎপুরুষ সমাস। গুণমুগ্ধ, গুণ দ্বারা মুগ্ধ, দ্বারা দিয়ে কর্তৃক, এটাও কিন্তু একটা বিভক্তি, তোমরা পড়েছো না? দ্বিতীয় বিভক্তি। হ্যাঁ, যদি কারো মনে না থাকে তোমরা তোমাদের দ্বারা দিয়া কর্তৃক। হ্যাঁ, দ্বারা দিয়ে কর্তৃক। তোমরা তোমাদের 19 এর বইতে গিয়ে অথবা যে কোনো ব্যাকরণ বইতে দেখবে যে কারক বিভক্তি যেখানে আছে, বিভক্তি তোমরা একটু মনে করে দেখতে হবে, কারণ তৎপুরুষ সমাস পড়তে হলে বিভক্তি জানতেই হবে, তাহলে তোমরা পারবে না। তাহলে তৎপুরুষকে চেনা খুবই সহজ, সেটা হচ্ছে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। দেখো, নবীন বরণ বলতে আমরা একটা অনুষ্ঠানকে বুঝি যেখানে নবীন থেকে বরণ করা হয়। এখানে বরণটা হচ্ছে প্রধান অর্থ বোঝাচ্ছে, নবীনেরও গুরুত্ব আছে কিন্তু প্রাধান্য পাবে বরণ শব্দটা। গুণমুগ্ধ মানে একজনের গুণ আছে, কিন্তু আমি যদি মুগ্ধ না হতাম তাহলে গুণমুগ্ধ শব্দটা হতো না। যেন মুগ্ধ আমি হয়েছে দেখি। আমাদের কি নবীন বরণ হবে না? তোমাদের তো অনেক সুন্দর করে হওয়ার কথা ছিল, দেখো না এই করোনার কারণে কি হলো। আমাদের তো নবীন বরণ হয়েছে, যে স্যার নবীন বরণ তো শেষ। শেষ। হ্যাঁ আচ্ছা বাবা, একটু শোনো। অক্টোবরের 4 তারিখে। আচ্ছা চুপ চুপ, মিস এখন একটু আমাদের শোনো। কপালে আর ওই সৌভাগ্য নাই। দেখো 9 প্রকার, হ্যাঁ প্রকারভেদ হচ্ছে 9 প্রকার। হ্যাঁ, এটা আলোচনা পরে করো। 9 প্রকার তৎপুরুষ সমাস, শুধু তোমরা নামগুলো জানবে, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই নামগুলো কেন হচ্ছে জানো? যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায়, মিস দেখা যায় না স্ক্রিনটা। আচ্ছা তাহলে তোমরা ভুল আসছে, কি করতে জুম পারি? করে নে, একটু খেয়াল করে দেখো বাবা, আমি মুখে বলছি। দ্বিতীয়া তোমাদের এখন বইয়ে পাবে, জুম করে না তাহলে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এগুলো হচ্ছে তৎপুরুষ সমাসের নাম। আরো 3টা আছে, এগুলো একেবারে সহজ কিভাবে, যদি তুমি দেখো যে বিভক্তি যেটা লোপ পেয়েছে ওটা দ্বিতীয় বিভক্তি, তাহলে নাম দ্বিতীয় তৎপুরুষ। যদি দেখো তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে তাহলে তৃতীয় তৎপুরুষ। এই জন্য তোমার কি জানতে হবে, বিভক্তি জানতে হবে, বুঝতে পেরেছো? আর আমি পরেরটা দেখাচ্ছি, এগুলো আমি তোমাদের এত ভিতর থেকে প্রশ্ন আসবে না, বুঝছো? তৎপুরুষ সমাস তোমরা জানতে পারলে হলো, যে বিভক্তি লোপ পেয়েছে চিনতে পেরেছো এটা। তুমি এগুলো সংজ্ঞা আসবে না? না সংজ্ঞা আসবে না, তোমাদের তো এমসিকিউ আসবে। আর দেখো 3টা আছে, নয় তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, অলুপ তৎপুরুষ সমাস। শুধু নাম জানো, ঠিক আছে? এখন এগুলো বোঝার দরকার নেই, শুধুমাত্র জানো যে এমন একটা সমাস যেটাতে বিভক্তি লোপ পায় এবং যেটাতে পরপদের অর্থ প্রাধান্য পায়। যদি আমি একটা শব্দ দিই তোমাদেরকে যে নবীন বরণ, এটা কোন সমাস, নিচে অপশন থাকবে তৎপুরুষ, কর্মধারয়, দ্বন্দ্ব থাকবে, তোমরা যেটা অ্যান্সার ওটা দিবে, বুঝতে পেরেছো? এখন যেটা একটু একজন জিজ্ঞেস করলে, উপমান আর উপমিত। উপমান আর উপমিতটা আরেকবার বলছি, একটু লক্ষ্য করো। যখন দুটো বস্তুর মধ্যে তুলনা আমরা করি, তখন যদি তুলনার 2টা বস্তু উল্লেখ থাকে তখন ওই সমাসটাকে আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। আর দুটো বস্তু উল্লেখ না থেকে যদি একটা বস্তু উল্লেখ থাকে আর গুণটা উল্লেখ থাকে, যে গুণের কারণে আমরা তুলনা করেছি, তাহলে সেটাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। দেখো আমাদের সময় এখনই কেটে যাবে, বুঝছো? এখনই শেষ হয়ে যাবে, আর কিছু করার নেই। আমি আর একটু প্রবলেম থাকলে কালকে ক্লাসে একটু বুঝাবো, হ্যাঁ? মানে সময় এটা এত দ্রুত, সমাসের জন্য একটা নির্দিষ্ট বড় ক্লাস লাগে। হ্যাঁ ম্যাম, আমাদের 9 প্রকারের সমাজের মধ্যে উদাহরণ দেন, বুঝান নাই ম্যাম। 9 প্রকার আমি বুঝাচ্ছি না, কারণ সময় তো শেষ, এখনই কেটে যাবে, বুঝতে পারছো? তোমার শুধু জানানো হবে, তো কালকে মেবি আবার বোঝানো হবে কালকে ওই সমাজটা। যে কালকে পড়াবো, যে প্রবন্ধটা কালকে পড়াবো, হ্যাঁ? সংক্ষেপে প্রবন্ধটা ও পড়িয়ে আচ্ছা যদি সময় পাই তাহলে সমাজটা আরেকবার দেখাবো, হ্যাঁ? ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তোমরা যদি না বুঝো আরেকবার একটু ভিডিওটা দেখো কষ্ট করে, তাহলে দেখো যে আমি বারবার একই কথা বুঝাচ্ছি, ঠিক আছে? বারবার একই কথা বলছি। মিস কি বাবা, এখনই কেটে যাবে, জলদি বলো। মিস, যে ভাষা শিক্ষা হায়াত মাহমুদ আর